ইরানের বর্তমান চলমান সরকার বিরোধী আন্দোলন নিয়ে আমরা যখনই বিভিন্ন ধরনের আলোচনা বিশ্লেষণ করছি বা শুনছি, আমাদের মাথায় শুধু ইরানের মানুষের অর্থনৈতিক মুক্তি আর গণতন্ত্রের অনুঘটক বা প্রভাবকগুলোই বারবার ঘুরপাক খাচ্ছে। এগুলো অবশ্যই বর্তমান বাস্তবতায় সত্য, কিন্তু ইরানের প্রকৃত বাস্তবতা লুকিয়ে আছে এর প্রান্তিক জনপদে, সিস্তান, বালুচিস্তান, খুজেস্তান এবং কুর্দিস্তানে। আজ আমরা এমন কিছু কারণ নিয়ে কথা বলবো যা বেশিরভাগ মানুষই এড়িয়ে যাচ্ছেন। ইরানের বর্তমান বিদ্রোহ কেবল রুটি রুটির লড়াই নয়, এটি মূলত সেন্ট্রালিস্ট পার্সিয়ান হেজেমনি বা পারস্যকেন্দ্রিক একক আধিপত্যের বিরুদ্ধে ইরানের অন্যান্য জাতিগোষ্ঠীর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। সেই সাথে রয়েছে ইরানের বর্তমান রাজনৈতিক আর শাসন ব্যবস্থা, যে আদর্শ, তার অভ্যন্তরীণ ফ্র্যাকচার, সামরিক বাহিনীগুলোর মধ্যকার একে অপরের প্রতি ক্ষোভ, আর 1979 বিপ্লব পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত চলে আসা ইরানের রিজিওনাল ন্যারেটিভের ধ্বংস। এই যে ইরানের শাসন ব্যবস্থায় পারস্যকেন্দ্রিক যে একক আধিপত্য, একাডেমিক ভাষায় একে বলা হয় ইন্টারনাল কলোনিয়ালিজম। ইরান একটি বহুজাতিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও গত 100 বছর ধরে, অর্থাৎ পাহলবি বংশ থেকে বর্তমান আয়াতুল্লাহ পর্যন্ত, এখানে কেবল পার্সিয়ান পরিচয়কে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা আজ উন্মোচন করব কিভাবে ইরানের ভেতরে এথনিক ফল্ট লাইন্স বা জাতিগত ফাটলগুলো বর্তমান শাসন ব্যবস্থাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। এটি কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি সম্ভবত হতে যাচ্ছে ইরানের মানচিত্র ব্যবস্থাপনার এক আমূল পুনর্গঠন। ইরানের মোট জনসংখ্যার প্রায় 40 থেকে 45% অপার্সিয়ান। কুর্দি, আজেরি, আরব, বালুচি এবং লুর, এই গোষ্ঠীগুলো দশকের পর দশক ধরে বঞ্চিত। সিস্তান বালুচিস্তান অঞ্চলটি কেবল অর্থনৈতিকভাবে অবহেলিত নয়, এটি ধর্মীয়ভাবেও বৈষম্যের শিকার। এখানে দ্বিমুখী বৈষম্য কাজ করে। প্রথমত, তারা জাতিগতভাবে বালুচি; দ্বিতীয়ত, তারা ধর্মীয়ভাবে সুন্নি। শিয়া প্রধান ইরানে সুন্নিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। সেখানে সুন্নি মুসলিমদের ওপর শিয়া শাসন ব্যবস্থার আধিপত্য এক ধরনের রিলিজিয়াস অ্যাপার্থেড তৈরি করেছে। এই অঞ্চলে ব্লাডি ফ্রাইডে এর মতো ঘটনাগুলো প্রমাণ করে যে রাষ্ট্র সেখানে আইন দিয়ে নয়, বরং গুলি দিয়ে শাসন করতে চায়। পরিসংখ্যানে দেখা যায়, ইরানে ফাঁসি হওয়া কয়েদিদের মধ্যে বালুচিদের হার তাদের জনসংখ্যার তুলনায় আনুপাতিকভাবে সবচেয়ে বেশি। বালুচিদের এই ক্ষোভ এখন আর কেবল আঞ্চলিক নয়, তারা এখন তেহরানের পতনের প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে নারী, জীবন, স্বাধীনতা, এই আন্দোলন শুরু হয়েছিল মাহসা আমিনির হাত ধরে, যিনি ছিলেন একজন কুর্দি। কুর্দিদের কাছে এই লড়াই তাদের সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের লড়াই। কুর্দিরা গত 1 শতাব্দী ধরে তাদের ভাষা, সংস্কৃতি এবং স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে। ইরান সরকার কুর্দিস্তানকে একটি সিকিউরিটি জোন হিসেবে দেখে। সেখানে সবসময় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনী মোতায়েন থাকে। কুর্দিস্তান অঞ্চলে আইআরজিসি এর উপস্থিতি আসলে একটি দখলদার বাহিনীর মতো, যা স্থানীয়দের মনে চরম ক্ষোভ তৈরি করেছে। এই সামরিকায়ন কুর্দিদের মনে যে দীর্ঘমেয়াদী ক্ষোভ তৈরি করেছে, তা আজ একটি পূর্ণাঙ্গ স্বাধীনতা আন্দোলনের রূপ নিয়েছে। ইরানের দক্ষিণ পশ্চিমের খুজেস্তান অঞ্চলটি ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড, কারণ এখান থেকেই দেশটির 90% তেল আসে। কিন্তু পরিহাসের বিষয় হলো, এখানকার আরব জনগোষ্ঠী সবচেয়ে বেশি বঞ্চিত। তারা তেল পায় না, গ্যাস পায় না, এমনকি সুপেয় পানিও পায় না। এখানকার মানুষ যখন পানির জন্য আন্দোলন করে, তখন তাদেরকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে দমন করা হয়। এটি রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপ। আজ আরব ইরানিদের রাজপথে নামিয়ে এনেছে এই রিসোর্স কার্স। এই জাতিগত বৈষম্যই 2026-এর আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। মানুষ এখন কেবল গণতন্ত্র নয়, বরং ফেডারেলিজম বা স্বায়ত্তশাসন চাচ্ছে, কিংবা আদতে হয়তো স্বাধীনতায় চাচ্ছে। ইরানের চলমান আন্দোলন বুঝতে হলে ইরানের বিপ্লবের আদর্শ, ক্ষমতা বন্টনের আদর্শের ফাটল এবং শিয়া ধর্মতত্ত্বের বিবর্তন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। রাজতান্ত্রিক শাহ শাসনের বিরুদ্ধে ইসলামিক বিপ্লবের পরে ক্ষমতা এবং রাজনীতির আদর্শ আর ইরানের শাসনের ভিত্তি হলো ভেলায়েত ই ফাকিহ বা ফকিরের অভিভাবকত্ব। অর্থাৎ একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা আল্লাহর প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন। কিন্তু 2026 সালে এসে এই তত্ত্বটি তার ধর্মীয় ও রাজনৈতিক উভয় বৈধতাই হারিয়েছে। অনেকে মনে করেন ইরানের সব ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং এই তত্ত্বের সমর্থক। এটি একটি বিশাল ভুল। বর্তমানে ইরানের পবিত্র নগরী কোম এর ভিতরেই একটি বড় ধরনের বিদ্রোহ দানা বাঁধছে। ভেলায়েত ই ফাকিহ বনাম ট্র্যাডিশনাল কোয়াইটিজম, এই বিতর্কটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। শিয়া ইসলামের চিরাচরিত প্রথা হলো কোয়াইটিজম, যা বিশ্বাস করে যে ইমাম মাহাদির আগমনের আগে সরাসরি রাজনীতিতে জড়ানো উচিত নয়। এই কারণেই আয়াতুল্লাহ খোমেনির প্রবর্তিত ভেলায়েত এ ফাকিহ অর্থাৎ ধর্মীয় নেতার রাজনৈতিক শাসন তত্ত্বকে অনেক উচ্চপদস্থ শিয়া আলেম, যেমন আয়াতুল্লাহ সিস্তানিপন্থীরা, ইসলামের বিকৃতি বলে গণ্য করেন। তারা বিশ্বাস করেন
ধর্মের কাজ আধ্যাত্মিকতা, রাষ্ট্র পরিচালনা নয়। এই ধর্মীয় এবং রাজনৈতিক কনফিউশন ইরানের নতুন প্রজন্মের মধ্যেও ভয়াবহ ডাউট তৈরি করেছে। বেশ অনেকটা সময় ধরেই এই ডাউট এই জেনারেশনের মধ্যে কাজ করে আসছে। একটি একাডেমিক সমীক্ষায় দেখা গেছে ইরানি তরুণদের মধ্যে ধর্মের প্রতি অনীহা বাড়ছে দ্রুত গতিতে। একে বলা হয় ডিস্যাক্রালাইজেশন। সরকারি মসজিদে জুমার নামাজে উপস্থিতি আগের তুলনায় 40% কমে গেছে। যখন একটি ইসলামিক রিপাবলিক তার ধর্মীয় বৈধতা হারায়, তখন কেবল বন্দুক দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব হয় না। অন্যদিকে আয়াতুল্লাহ খামেনির বয়স এখন 86 বছর। তার অসুস্থতার খবর এখন ওপেন সিক্রেট। তার ছেলে মুস্তফা খামেনেইকে পরবর্তী নেতা বানানোর জন্য যে নীল নকশা করা হয়েছে, তা খোদ কট্টরপন্থীদের মধ্যেও বিভাজন তৈরি করেছে। কারণ ইসলামী বিপ্লব হয়েছিল রাজতন্ত্র বা বংশানুক্রমিক শাসন উচ্ছেদ করার জন্য। এখন যদি আবার খামেনেইর ছেলেই ক্ষমতায় আসে, তবে তা হবে বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা। এই সাকসেশন ক্রাইসিস শাসনের অন্দরে এক ধরনের গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। এসবের বাইরে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নতুন ভূ রাজনৈতিক সমীকরণ এবং আসাদ পরবর্তী মধ্যপ্রাচ্য বর্তমানে ইরানের অবস্থা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরানের কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথের মূল ভিত্তি ছিল সিরিয়া, কিন্তু আসাদের পতনের পর ইরান থেকে বৈরুত পর্যন্ত যে স্থলপথ বা করিডোর ছিল, যা তেহরানের জন্য লেবানন ও ভূমধ্য সাগরে পৌঁছানোর একমাত্র করিডোর ছিল, তা এখন বিচ্ছিন্ন। এই পথ বন্ধ হওয়া মানে হিজবুল্লাহর মৃত্যুঘণ্টা বেজে যাওয়া। সিরিয়ায় নতুন সুন্নি নেতৃত্বাধীন সরকার বা কোনো জোট সরকার আসলে ইরান তার প্রধান প্রক্সি হিজবুল্লাহকে আর সাহায্য হয়তো করতে পারবে না। ইরান বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে সিরিয়াকে রক্ষা করতে, অথচ আজ সেখানে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এই ব্যর্থতা ইরানের সামরিক এস্টাবলিশমেন্ট বা আইআরজিসির সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আবার ইরান এতদিন ইসরায়েল বিরোধী লড়াইয়ের দোহাই দিয়ে তার জনগণের ওপর যে শাসন ব্যবস্থা চাপিয়ে এসেছে, তাও এখন প্রশ্নবিদ্ধ। কেননা ইরান যখন সরাসরি যুদ্ধে বা প্রক্সি যুদ্ধে হেরে যাচ্ছে, তখন তাদের সেই আইডিওলজিক্যাল লেজিটিমেসি বা আদর্শিক বৈধতাও ধসে পড়ছে। আর ঠিক এই বাস্তবতাতেই সামনে আসে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়: সামরিক বাহিনী সমূহের মধ্যে অন্তকোন্দল এবং খোদ আইআরজিসি এর অভ্যন্তরীণ বিদ্রোহ। ইরানের দুটি সামরিক বাহিনী আছে, একটি রেগুলার আর্মি আর্টেশ এবং অন্যটি শাসক গোষ্ঠীর রক্ষক আইআরজিসি। নিয়মিত সেনাবাহিনী বা আর্টেশকে ঐতিহাসিকভাবেই কোণঠাসা করে রাখা হয়েছে এবং সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বিপ্লবী গার্ড বা আইআরজিসিকে। আর্টেশ সদস্যরা মনে করেন তারা দেশের সীমানা রক্ষার জন্য, আর আইআরজিসি হলো শাসনের পাহারাদার। ফলে বিপরীত ক্ষোভের জায়গা থেকে ঐতিহাসিকভাবে আর্টেশ বা নিয়মিত সেনাবাহিনী জনগণের কাছাকাছি। বর্তমান বিদ্রোহে আমরা এমন কিছু তথ্য পাচ্ছি যে আর্টেশের নিচু সারির সৈন্যরা সাধারণ মানুষের ওপর গুলি চালাতে অস্বীকার করছে। এটি শাসনের জন্য এক ভয়াবহ সংকেত। 2026-এর এই উত্তাল সময়ে যদি আর্টেশ নিরপেক্ষ ভূমিকা পালন করে বা জনগণের পাশে দাঁড়ায়, তবে আইআরজিসির পক্ষে একা শাসন টিকিয়ে রাখা অসম্ভব হবে। অর্থাৎ আর্টেশের কার্যক্রম এবং বৈষম্যকেন্দ্রিক চিন্তাভাবনা ইরানের আজকের আন্দোলনের বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইআরজিসি এখন আর কেবল একটি সামরিক বাহিনী নয়, এটি ইরানের অর্থনীতির 80% নিয়ন্ত্রণকারী একটি কমার্শিয়াল কংগ্লোমারেট। আবাসন থেকে শুরু করে তেল ও টেলিকমিউনিকেশন সবই তাদের নিয়ন্ত্রণে। যখন একটি সামরিক বাহিনী ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়, তখন তাদের মধ্যে আইডিওলজিক্যাল ডিকে বা আদর্শের পচন ধরে। যখন নিচের সারির সৈনিকরা দেখছে তাদের জেনারেলরা বিলিয়ন ডলারের মালিক, তখন তাদের মধ্যে আইডিওলজিক্যাল ডিমোরালাইজেশন তৈরি হচ্ছে। এই নৈতিক পতনই ইরানের বর্তমান আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবেও কাজ করছে এবং জনগণের মনেও একটি আদর্শিক বাহিনীকে কেবল ক্ষমতা কাঠামোর ভিতরে থেকে ঠিকাদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের রূপ দেওয়ার ক্ষোভকে বাড়িয়ে দিয়েছে বছরের পর বছর ধরে, যা যে কোনো সাম্রাজ্যের পতনের পূর্ব লক্ষ্য। এনিওয়ে, ইরান আজ একটি হিস্টোরিক্যাল ক্রসরোডে। এটি কেবল একটি সরকারের পতন কিংবা এই পতন সম্পর্কিত আন্দোলন নয়, বরং এটি 1906 সালের কনস্টিটিউশনাল রিভলিউশনের পর ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক বিবর্তন হতে পারে। আমরা যে গভীর কারণগুলো বিশ্লেষণ করলাম, অর্থাৎ জাতিগত বৈষম্য, ধর্মীয় ফাটল, সামরিক বিভাজন এবং আঞ্চলিক পরাজয়, এগুলো কোনোটি বিচ্ছিন্ন নয়। এগুলো একটি চেইনের মতো যুক্ত। আয়াতুল্লাহ শাসন হয়তো আরও কিছুদিন বা অনেক দিন দমনপীড়নের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করবে, কিন্তু সমাজবিজ্ঞানের ভাষায় তারা এখন একটি ডেড স্টেট ওয়াকিং। তবে ইরান যদি শেষ পর্যন্ত ভেঙে যায় বা শাসনের পরিবর্তন ঘটে, হয়তো আরও অনেক শাসকের মতো আয়াতুল্লাহকেও ইরান ছেড়ে পালিয়ে যেতে হবে কোনো বন্ধু রাষ্ট্রে, সম্ভবত রাশিয়ায়। আর ইরানে শুরু হতে পারে পশ্চিমা গণতান্ত্রিক শাসনের শুরু। অর্থনৈতিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তাভাবনার ক্ষেত্রে এই আন্দোলন যে কাজ করছে সেটি সত্য। এর বাইরেও যে এ ধরনের বিশদ বিস্তৃত অনেক ধরনের কারণ থাকতে পারে, যেগুলো আসলে ইরানের বর্তমান
যে রাজনৈতিক আন্দোলনগুলো রয়েছে তার পিছনে কাজ করছে, সেই বিষয়টি অনেকেই এড়িয়ে যান, আমরা আগেও বলেছি। সিভিক ভয়েস চেষ্টা করে গতানুগতিক যে বিশ্লেষণগুলো রয়েছে তার বাইরে যে আপনাদের সাথে নতুন কোনো ধরনের বিশ্লেষণকে পরিচয় করিয়ে দেওয়া। যদি আপনারা ইন্টারেস্টেড হন এবং এই ধরনের বিশ্লেষণগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সচেতন মানুষের কাছে আমাদের পরিচয় পৌঁছে দিন। ধন্যবাদ।